এম মেথডে কিন্তু পিটিএম মেথডটা কি, গ্রামার ট্রান্সলেশন মেথড। আপনি দেখবেন আপনি যখন স্টুডেন্ট লাইফে পড়াশোনা করেছেন, পপি গাইড ছিল, কিন্তু এই পপি গাইডে কিন্তু অনেক ট্রান্সলেশন ছিল, অর্থাৎ এখানে চেঞ্জিং ছিল, জয়নিং ছিল। আমরা কিন্তু ট্রান্সলেশন শিখে শিখে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন শিখে শিখে ইংরেজি শিখেছি। তো আমরা দেখেন বাঙালি মানুষ, আমরা যখন একটা কথা, আমাদের ব্রেনে কিন্তু প্রথমে বাংলায় আসে। খেয়াল করে দেখবেন আপনি যে কোনো ব্যাপারে, আপনি ফরেন কান্ট্রিতে যখন যখন যাবেন কথা বলতে গেলে ইংরেজদের সঙ্গে, তখন কিন্তু আপনাকে আগে প্রথমে সেই থিম, সেই বিষয়টা আপনাকে আগে বাংলায় আনতে হবে, দেন ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইংলিশ। তো বাংলায় আমরা কিভাবে আনবো? আগে আমরা বাংলা একটা বাক্য সাজাবো, এবং ওই বাক্যটা কোন টেন্সে রয়েছে, এই টেন্সের জায়গাটা আমরা খুব ভালোভাবে দেখব। কিভাবে দেখব? আমি যদি বলি এই যে এখানে দেখেন একটা বাক্য, আমরা ডে 3 বা ডে 2 আজকে করি, এখান থেকে করি ডে 3 করতে থাকি। সে কি আমটি খেয়েছিল? আমি কি বললাম? সে কি আমটি খেয়েছিল। তো এই যে দেখেন, এখানে এই বাক্যটা ইন্টারোগেটিভে রয়েছে, প্রশ্নবোধক। আমরা কিন্তু অনেক সময় যারা নিউ লার্নার, আমরা নতুন যারা শিক্ষার্থী, আমরা এই বাক্যগুলো করতে গেলে একটু কনফিউশনে পড়ে যাই যে সে কি একটি আম খেয়েছিল, স্যার এটা কোন টেন্স হবে, এটা কিভাবে করব, এটা আমাদের পক্ষে একটু হার্ড হয়ে যায়। কিন্তু এই বাক্যটা কি আমরা আগে অ্যাফার্মেটিভ করতে পারি? অবশ্যই পারি। সে কি একটি আম খেয়েছিল, এটা অ্যাফার্মেটিভ করা যায়, সে একটি আম খেয়েছিল। কি হবে? সে একটি আম খেয়েছিল। হি এট আ ম্যাঙ্গো। হি এট এ ম্যাঙ্গো, সে একটা আম খেয়েছিল। এইবার দেখেন, আমরা একটা বিষয় জানি, সেই বিষয়টা হচ্ছে কি, কোন জায়গাকে যদি আমরা, রুমা বেগম, হাউ আর ইউ? Sir, good evening, sir. I'm fine. Okay, And you, thank sir? you. I am also fine. Let's enjoy the class. After that, I will talk to you. After some minutes, I will make some question, ask some question to you. আমাদের নির্দিষ্ট যদি কোনো প্রেজেন্টেশন থাকে এটা নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা এই জায়গাগুলো একটু দেখে আসি যে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটাতে কথা বলতে পারি, সেই জায়গাটা একটু দেখাচ্ছি আজকে। দেখেন ট্রান্সলেশন করে করে আমরা কিন্তু কথা বলবো, সেই জায়গাটা এই যে এখানে দেখেছিলাম, এই শীটটা আপনাদেরকে দিয়েছি আমি, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 3। আর যদি কেউ কোনো সিট না পেয়ে থাকেন আমাকে একটু বলবেন কাইন্ডলি পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে, আমি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিব। তো বলছি, সে কি একটি আম খেয়েছিল। তো এটার অ্যাফার্মেটিভে কি দাঁড়ায়? এটার অ্যাফার্মেটিভে সে একটি আম খেয়েছিল, হি এট এ ম্যাঙ্গো। তো আমরা এই যে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, এখানে কিন্তু এটাকে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক দেখতে পারছি। সে কি একটি আম খেয়েছিল, কি হবে? অর্থাৎ এখানে আমরা অ্যাফার্মেটিভে করেছি হি ইট এ ম্যাঙ্গো, আর এটা হবে কি, ডিড হি ইট এ ম্যাঙ্গো। ডিড হি ইট এ ম্যাঙ্গো, সে কি একটি আম খেয়েছিল। তো এখানে কিন্তু ডিড দিলে আমরা অনেকে এট দিয়ে ফেলি, কেননা এখানে বলেছি হি এট এ ম্যাঙ্গো, সে একটা আম খেয়েছিল। এখানে আমরা ডিড হি এট এ ম্যাঙ্গো, আমরা কিন্তু ডিডের পরেও কিন্তু ভার্বের ভি 2 বা ভি 3 বসিয়ে দেই। মনে রাখতে হবে, আমরা কোনো বাক্যে যদি ডিড ব্যবহার করি, ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখেন আমি একটি কথা, কিছু কিছু কথা আপনাদের সামনে বারবার বলবো, ওই কথাগুলো আপনারা যদি ধরে রাখতে পারেন, তো আপনারা কিন্তু সহজে কথা বলা শিখবেন। যেমন এই একটি কথা বললাম, ডিড এর পরে, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসবে। এই কথাটা আমার পড়ানোর ভিতরে আরো অনেকবার আপনারা শুনতে পারবেন, এইটা মনে রাখবেন। এটাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড। টিচার যখন কথা বলে, এই কিওয়ার্ড গুলো আপনারা কাইন্ডলি একটু ধরে রাখবেন, যদি পারেন একটু নোট করে রাখবেন। এই কিওয়ার্ড গুলো কিন্তু আমাদেরকে ইংরেজি ভাষাটা শিখতে অনেক সাহায্য করবে। জি স্যার। তো এই হচ্ছে কিওয়ার্ড। আরো একটি কিওয়ার্ড আমি প্রায় বলে থাকি, সেই কিওয়ার্ড হচ্ছে কি জানেন? এটা হচ্ছে, আমি প্রায়শই আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। কি বললাম? হ্যাজ, হ্যাভ, হ্যাড। এই তিনটা শব্দ যখন কোনো বাক্যে বসবে, এরপরে যদি কোনো ভার্ব থাকে, ওই ভার্বটা সর্বদা ভি 3 হয়। ওই ভার্বটা কি হয়? ভি 3 হয়। যেমন আই হ্যাভ ইট রাইস, একটা কারেকশন দিলাম ভার্ব ফর্ম, আই হ্যাভ ইট রাইস, এখানে ইটে ব্র্যাকেট। সবাই বলেন তো এটা কি হবে? আই হ্যাভ ইট রাইস, দুজনেই বলেন সবাই। Ethan. ইয়েস, আই হ্যাভ ইটেন রাইস, অ্যাবসলিউটলি রাইট। এখানে ইটেন কেন হবে? কারণ এখানে হ্যাভ ব্যবহার করেছি, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। কোন টেন্সের বাক্য? প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন দ্য ফুড, হি হ্যাজ গন টু স্কুল, হি হ্যাজ কট দ্য ফিশ। দেখেন এখানে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো আসা মাত্রই ওই পরের ভার্বটি কিন্তু ভি 3 হবে। এগুলো একটু মনে রাখবেন। কথা বলার ভিতরে দেখবেন আপনি কিন্তু একেবারে কিছু পারেন না তা না, আবার আপনি যে সবকিছুই ভুল বলেন তাও কিন্তু না। আমরা কোন লেভেলে আছি জানেন? আমরা মিডিয়াম লেভেলে আছি। আমরা কিছু কিছু ভুল করি, কিছু কিছু বাক্য সঠিক বলি। এখানে দেখেন আপনারা অনেকেই রয়েছেন
বিভিন্ন জবে আছেন। তো যারা জব করেন নিশ্চয়ই মাস্টার্স কমপ্লিট করে আরো অনেক ডিগ্রি নিয়ে তারপরে চাকরিটা আপনি পেয়েছেন, অর্থাৎ আপনি ইংরেজি পারেন। আপনি পারেন না আমি তা বলবো না, কিন্তু আমাদের যে ভুলগুলা হয়, অর্থাৎ আজকেও দেখাবো, আগামী ক্লাসেও আমরা রাইট ফর্ম অফ ভার্ব করব প্রচুর পরিমাণে। এবং আরো একটা ক্লাস আমরা সেই সঙ্গে করব কমন মিস্টেকস ইন ইংলিশ। কমন মিস্টেকস ইন ইংলিশ, ইংরেজিতে আমরা প্রায় কি কি ভুল বলে থাকি। যেমন কেবল একটা রাইট ফর্ম অফ ভার্ব বললাম, যদি বলা হয় হি হ্যাজ ইট রাইস, এখানে ইটে ব্র্যাকেট, আপনাকে বললো এটা সঠিক করে লেখেন, কি লিখতে হবে? হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। তো এই জায়গাগুলো আমরা যদি একটু সতর্ক হই, আমরা প্রচুর পরিমাণে কথা বলতে পারবো। আচ্ছা, এখানে এই বাক্যগুলো আপনারা কাইন্ডলি কেউ একটু করে দিতে পারবেন? তাহারা কি গেয়েছিল, তাহারা কি গিয়েছিল, আমি একটি গান গাইছিলাম, চাঁদ কিরণ দিতেছিল। এখান থেকে যে কোনো একজন প্রথমে আহ কে বলবেন? রুমা আপনি বলেন, তারপর শিলা। সবাই একটু রেডি থাকবেন, এখান থেকে প্রথম তিনটা, 2 3 4 এই তিনটা বলেন। রুমা আপা আপনি বলেন 2 3 4। তাহারা কি গিয়েছিল, হুম, তাই? ইয়েস, তাহলে এটার ইংলিশ আচ্ছা স্যার, ট্রান্সলেশন আমি কি তো হবে? বুঝাইতে পারতেছি না। থ্যাংক ইউ। মানে দেখেন they এইভাবে কিন্তু, এইভাবে, went- হ্যাঁ হ্যাঁ, মানে তারা গিয়েছিল হচ্ছে দে ওয়েন্ট, হ্যাঁ, তাহারা কি গিয়েছিল, ডিড দে গো দেয়ার, না না না, ডিড দে গো নাকি স্যার? ইয়েস ইয়েস। দেখেন এই যে আপনি বললেন না স্যার আমি বোঝাতে পারতেছি না, বা আমি এই জায়গাটা বুঝতেছি না, এইভাবে সরাসরি বলবেন স্যার আমার সমস্যাটা এখানে, বা আমি এটা পারি না। তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা আমার বুঝতে সুবিধা হবে, এবং আমি সেই জায়গাটা থেকে ফোকাস করতে পারবো। এইভাবে কিন্তু সবাই বলবেন। দেখেন কেবল উনি তাহলে বলেছেন, হইছে, ডিড দে গো। হ্যাঁ দেখেন আমি হেল্প করছি এই জায়গাটা। প্রথমে আমি বলেছি আমরা যদি এখানে বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভে রয়েছে, তাহারা কি গিয়েছিল, তো আমরা সরাসরি ইন্টারোগেটিভ আমাদের সামনে দিলে আমাদের পক্ষে একটু করাটা কঠিন হয়ে যায়। কি কঠিন হয়ে গেল? আচ্ছা এইখানে কঠিন হলো, ওইটা দিয়ে না মহাগালাটাই দাও, ধরা যায় না। এখানে একটা বিষয় হচ্ছে তাহারা কি গিয়েছিল। দেখেন এই বাক্যটা যদি আমাদের জন্য কঠিন হয়, আমি প্রথমে বলে নিয়েছি যে আপনি অ্যাফার্মেটিভ করেন। অ্যাফার্মেটিভ কি হবে? তাহারা গিয়েছিল। তাহলে এর ইংরেজি কি হবে? দে ওয়েন্ট। দে মানে তাহারা, আর ওয়েন্ট গো মানে যাওয়া, আর গিয়েছিল দে ওয়েন্ট, জাস্ট এতটুকু। এখানে লেখা নেই যে তাহারা কোথায় গিয়েছিল, তাহারা ঢাকায় কি, কোনো কিছু লেখা নেই। তাহলে দে ওয়েন্ট, তাহারা গিয়েছিল। এইবার আসেন, এটা কোন টেন্সের বাক্য? পাস্ট ইনডেফিনিট, খুব ভালোভাবে বুঝবেন। তো পাস্ট ইনডেফিনিটের একটা বাক্যকে যদি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, সেখানে একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। এইটাকে বলা হচ্ছে ডিড। এটাকে কি বলা হচ্ছে বলেন? ডিড। আর আমি একটু আগে বলেছি ডিড। ডিড যখন ব্যবহার করবেন, তখন পরের ভার্বটি আপনাকে অবশ্যই প্রেজেন্ট ফর্ম বি অন ফর্মে নিতে হবে। তাহলে কি হবে? প্রথমে এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য, এখানে ডিড আনতে হবে। ডিড, তাহারা ইংরেজি কি? দে। ডিড দে, আর তারপর একটা সাব ভার্ব বসবে, বি অন ভার্ব, সেটা হচ্ছে ডিড দে গো। ডিড আমার দে গো, তাহারা কি গিয়েছিল। তো দেখেন এই বাক্যটা আমি কিভাবে সাজিয়েছি। এই বাক্যটা আমি এভাবে করেছি। মাকসুদা খানম, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? প্লিজ আনমিউট। জি, আই এম ফাইন। আমার নামাজটা পড়তে একটু দেরি হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। দেখেন আমি বলেছিলাম আমাদের রমজান মাসের জন্য এই ক্লাসগুলো একটু এলোমেলো হচ্ছে। রমজান মাসের পরে আমার বিভিন্ন ব্যাচ থাকবে, এখানে আপনার ইচ্ছা মতো টাইম বলবেন, আমি সেই ব্যাচে নিতে পারবো। কেউ 8টায়, কেউ 9টায়, কেউ 10টায় থাকতে পারবেন। তো এই মাসটা, অর্থাৎ আর আমাদের মনে হয় অল্প কয়েকদিন রমজান মাস রোজা রয়েছে, এই কয়েকটি দিন কাইন্ডলি একটু কষ্ট করেন, তারপরে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে আশা করি। এবং ঈদের সময় আমার সম্ভবত 2 দিন বা 3 দিন আপনারা চাইলে আমি ছুটি দিতে পারবো। ঠিক আছে, এটা আমাদের একটি ছুটি থাকবে, আগে থেকে জানিয়ে রাখলাম। তো এর আগে কন্টিনিউলি ক্লাসগুলো চলবে। সো কাম টু দা পয়েন্ট, এখানে আমি, তারপরে এগুলো কি স্যার আমি ট্রাই করব? হ্যাঁ এগুলো ট্রাই করেন। তো দেখেন আমি এখানে আরেকটু কথা বলি, জাস্ট 1 মিনিট। এখানে কি বললাম? তাহারা কি গিয়েছিল, ডিড দে গো। তো এই বাক্যগুলো যদি আপনার করতে সমস্যা হয়, প্রথম প্রথম এগুলোকে কি করবেন? আপনি ডিরেক্ট ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভে না নিয়ে আপনি আগে অ্যাফার্মেটিভ করে দেখবেন। অ্যাফার্মেটিভ থেকে আপনি কিন্তু চাইলে অতি সহজে যে কোনো জায়গায় কনভার্ট করতে পারবেন। আমি সামান্য আরেকটি বিষয় একটু দেখাই, দেখেন ফর 1 মিনিট। এখানে বললাম যে হি ইজ, খুব একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখেন হি ইজ ইটিং, EATING, হি ইজ ইটিং রাইস, RICE। অর্থাৎ এটার বাংলা হচ্ছে সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য লিখেছি। তো দেখেন এই বাক্যটাকে অতি সহজে আমি নেগেটিভ করতে পারি কিভাবে? আমার গ্রামারের রুল অনুসারে বলা হচ্ছে, কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, কি বলেছি? কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে,
আর ওই বাক্যটাকে যদি নেগেটিভ করতে হয় আমার রুল অনুসারে ওই বি ভার্বের পরে নট যোগ করলে দিলে ওই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। ওই বি ভার্বের পরে নট যোগ করে দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। কেমন দেখেন, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে, আর সে ভাত খাইতেছে না বা খাচ্ছে না, এই যে বি ভার্ব, এখানে বি ভার্ব থেকে এসেছে ইজ, এইটার পরে শুধু নট যোগ করে দেন, হি ইজ নট ইটিং রাইস। কি বললাম? হি ইজ নট ইটিং রাইস। দেখেন তাহলে এই ধরনের পৃথিবীতে যত হাজার হাজার বাক্য রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, প্রত্যেকটা বাক্যের যে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব থাকে এইটার পরে নট যোগ করে আমরা নেগেটিভ করতে পারি। এম আই ক্লিয়ার? তো একই সঙ্গে পৃথিবীর সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে আমরা নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখলাম মাত্র 10 সেকেন্ডে। কি বলেছি? পৃথিবীতে যত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য থাকবে, যেখানে যাই থাকুক সাবজেক্ট ভার্ব কোনো দিকে তাকানোর দরকার নেই, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব রূপে, আর এই বি ভার্বের পরে আপনি নট যোগ করলেই বাক্যটা নেগেটিভ হয়ে যায়। He is not eating rice. He is not catching fish. He is not watching the movie. He is not doing the sum. He is not making a house. এইভাবে সারা দিন বলতে থাকতে পারা যাবে। দেখছেন, এইভাবে টেকনিক গুলো কিন্তু শিখতে হবে। সারা জীবন আমরা ইংরেজি শিখে যাব যদি আমাদের পথটা সঠিক না হয়। দেখেন আমি ঢাকা, এখন তো গুগল ম্যাপ বেরিয়েছে, অনেক কিছু রয়েছে। আমি মনে করেন এখান থেকে নিউ ইয়র্ক শহরে যাচ্ছি আমার এক আত্মীয়ের বাসায়, আমি নতুন একা একা যাচ্ছি, ঢাকা থেকে আমাকে প্লেনে উঠিয়ে দেওয়া হলো। তো আমি কোন বাসায় যাব নিউ ইয়র্ক শহরে আগে কখনো আমি যাইনি, তার অ্যাড্রেস যদি না জানা থাকে আমি তো ওই আমেরিকার সারা শহর আমাকে ঘুরে বেড়াতে হবে। কিন্তু আমি যদি তার এক্সাক্ট অ্যাড্রেসটা জানি, আমি কিন্তু ওই অ্যাড্রেস খুঁজতে খুঁজতে তার বাসায় চলে যেতে পারবো। অর্থাৎ আমাকে ঠিকানাটা জানতে হবে, অ্যাড্রেস, আই হ্যাভ টু অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু নো দ্য অ্যাড্রেস অফ মাই রিলেটিভ। তো এখানেও কিন্তু ইংরেজি শেখার একটা সঠিক পথ রয়েছে, একটা ওয়ে রয়েছে। সেই ওয়েটা হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি এটাই হচ্ছে ওয়ে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় একটা সিস্টেম রয়েছে। আপনি দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক্যালি ওয়েতে চলে। চন্দ্র সূর্য ওঠে একটা সিস্টেম অনুসারে, দেখবেন প্রতিদিন সূর্য অস্ত যায়, তারও একটা নিয়ম রয়েছে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এরও একটা নিয়ম রয়েছে, নিজ অক্ষপথ ছেড়ে অন্য কোথাও যায় না। তো এখানে ইংরেজি শেখারও কিন্তু একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি? আমি সঠিক যে পথটা, দেখেন একটি বাক্য দেখাই দিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখলাম, এবার কিভাবে ইন্টারোগেটিভ করা যায় এটাও আমাদের একটু দেখতে মন চায় না? তো দেখেন পৃথিবীর সব বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করা শিখতে পারি অতি সহজে। কিভাবে? হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তো এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব রয়েছে ইজ। তো আমার গ্রামারে বলছে কি, যখন ইন্টারোগেটিভ করা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে, তো ওই বাক্যে যে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব থাকে ওইটা সবার প্রথমে বসাতে হবে, আর কোনো পরিবর্তন করতে হবে না, এবং সর্বশেষে একটা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করলেই ওই বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর ইউ ক্লিয়ার? তো একটি বাক্য একটু সবাই কথা বলবেন প্লিজ। রুমা, মাকসুদা একটু মাঝে মাঝে একটু অ্যান্সার করবেন, তাহলে কিন্তু আমার এই জায়গাটা, বিলকিস বেগম সবাই একটু কথা বলবেন আমাদের, তাহলে ক্লাসটা খুব কিন্তু এনজয়েবল হবে। আপনারা কথা না বললে আমি মনে করব যে আপনারা ক্লাসটা রেখে অন্য কোথাও চলে গিয়েছেন। সবার পার্টিসিপেট, আমরা আনন্দের সঙ্গে শিখবো, আর শিখতে শিখতে আনন্দ করব। দেখবেন আমি মাঝে মাঝে বিভিন্ন মজার এক্সাম্পল দেই, আমি বিভিন্ন রকমের গল্প বলবো, এডুকেটিভ গল্প, যেটা আমাদের এই লেসনটার সঙ্গে সম্পর্কযুক্ত, কোনো আজে বাজে গল্প থাকবে না। তো এইভাবে সবাই একটু প্লিজ রেসপন্ড করবেন। তো দেখেন এই যে জায়গাটা আমি ছিলাম, এখানে আমি বিভিন্ন রকমের বাক্য শিখাচ্ছিলাম, এটা কিন্তু আমি টেন্সের ভিতরে দেখিয়েছি বা আবারও দেখাবো, এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তো দেখেন আমি তাহারাকে গিয়েছিল, এই বাক্যটা কমপ্লিট করেছি। এবার আমি একটি গান গাইছিলাম, এনিওয়ান ক্যান সে, এটা কোন ধরনের বাক্য? আমি একটি গান গাইছিলাম, তৃতীয় নাম্বার, বলেন তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি পাস্ট কন্টিনিউয়াস। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললে একটু ভুল হয়ে যাবে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আমি একটা গান গাইছিলাম, দেখেন আমি এখানে ইয়েস আই ওয়াজ সিঙ্গিং এ সং, এখানে গাইছিলাম। প্রত্যেকটা জায়গায় শুধু ভার্ব বা ক্রিয়ার দিকে লক্ষ্য করবেন, বাংলা বাক্যে ভার্বের দিকেও লক্ষ্য করবেন, আর ইংরেজি বাক্যেও ভার্বের দিকে লক্ষ্য করবেন। আমি যতগুলা ক্লাস নিব এর ভিতরে প্রত্যেকটা ক্লাসে ভার্ব রিলেটেড কথাবার্তা বেশি থাকবে, ভার্ব রিলেটেড আলোচনাটা বেশি থাকবে। কেন থাকবে? আমরা প্রত্যেকে ভার্ব চিনতে পারি না,
ভার্বের সঠিক ব্যবহার পারি না, তাই আজকে আমাদের এই দুর্দশা, আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আচ্ছা স্যার, হ্যাঁ। এখানে যে যে আই ওয়াজ সিঙ্গিং এ সং, হুম। হ্যাঁ আমি হ্যাঁ। তো এমনিতেই বলছিলাম যে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ। কিন্তু ওটা মনে হচ্ছিল তাই বলছি। হ্যাঁ। কিন্তু বিষয় হচ্ছে আমি যদি এটা বলি যে আই স্যাং এ সং, তাহলে কি এটা ভুল হবে? অবশ্যই ভুল হবে, কেন ভুল হবে? দেখেন আমি এই জায়গায়, হ্যাঁ এইভাবে কোশ্চেন করবেন, সবাই কিন্তু পার্টিসিপেট করবেন প্লিজ। আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন আমি একটি গান গাইছিলাম, আমি একটু আগে একটা কথা বলেছি, একটু আগে, যে আপনাকে সব সময় ক্রিয়ার দিকে খেয়াল করতে হবে। এখানে কি ক্রিয়া কি রয়েছে? আমি একটি গান গাইছিলাম, এই সব কিছু আপনি ভুলে যান, আমি একটি গান বাদ দিয়ে দেন, এখানে শুধু কি থাকলো? গাইছিলাম। আচ্ছা দেখেন তো, যাচ্ছিলাম। হ্যাঁ এইটা আমি যদি একটু সাধু ভাষায় বলি, তো বাংলাটা এমন দাঁড়ায় বাক্যটা, গাইতেছিলাম বা গাহিতেছিলাম। সাধু ভাষায় বললে গাইতেছিলাম বা গাহিতেছিলাম। তো এইটা নিয়ে একটু মনে মনে হালকা চিন্তা করে দেখেন তো, গাইতেছিলাম মানে কি? এইটা অতীতে কোনো একটা সময় চলমান একটা ভাব বুঝাচ্ছে। আমি গতকাল রাত 10টার সময় গান করতেছিলাম বা গান গাইতেছিলাম। আমি আজ সকাল 10টার সময় তার সঙ্গে ফোনে কথা বলিতেছিলাম। অর্থাৎ অতীতকালের একটা ঘটমান বা চলমান প্রবাহ বুঝাবে। তো এখানে আপনাকে যেহেতু যেহেতু আপনি বুঝতেই পারতেছেন এটা অতীতের ঘটমান অবস্থা বুঝাচ্ছে, তাহলে আমাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী তো আপনার জানাই রয়েছে, যে সাবজেক্ট প্লাস অস বা ওয়্যার, তারপর ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, ব্যাস হয়ে গেল। এখন আপনার প্রশ্ন ছিল যে স্যার আই স্যাং এ সং, এইটা যদি আমি করি তাহলে আমার ভুল হবে কিনা? এখানে একটু ভুল হবে, এই বাক্যটা কিন্তু তখন চলে আসলো পাস্ট ইনডেফিনিটে, এবং পাস্ট ইনডেফিনিটে যখন আসলো তখন আপনার এই গাইছিলাম বা গাহিতেছিলাম বা গাচ্ছিলাম, এটা কিন্তু এইভাবে থাকবে না। তখন বাংলাটা হবে আমি একটা গান গেয়েছিলাম। আমি একটা গান গেয়েছিলাম, গেয়েছি বলবেন না, আমি একটা গান গেয়েছিলাম। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলে, টেন্স আপনারা এখনো ক্লিয়ার না, আমি টেন্সের ক্লাস আবার নিব, মানে আবার মানে আমি নিব, টেন্সের ক্লাস একবার না যতবার বলবেন নিব। এই টেন্সটা আগে ক্লিয়ার করেন। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ এ সেন্টেন্স। এবং ভার্বকে বলা হয় হার্ট বিট, আর টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। ওই প্রাণও যা, হার্ট বিটও তাই। টেন্স এবং ভার্ব, ভার্বও যা টেন্সেও তাই। এটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে দেখেন সবাই পার্সোনাল স্টুডেন্ট আমার, এখানে কিন্তু কোনো বড় ব্যাচ না, আমি এখানে কখনো মিউট করি না এবং মিউট করবও না। তো এখানে যার যার ইচ্ছা খুশি মতো আমাকে প্রশ্ন করবেন, এবং এখানে কিন্তু আমরা যদি ভালোভাবে শিখতে পারি তো ভালো, আর যদি না শিখতে পারেন অন্য কোথাও গিয়ে শেখার সম্ভাবনা কম থাকবে। আপনারা অন্য জায়গায় একটু ভর্তি হয়ে দেখে মানে জাজ করতে পারেন, এখানে হয়তো অনেকেই অন্য জায়গায় ক্লাস করে এসেছেন, কিন্তু আমি বা সোহাগ স্যার বিশেষ করে স্পেশালি আমার কথা বলতে পারে, আমি যতটা পরিশ্রম করে পড়াই, এটা নিজের গুণ নিজে বলছি না, তবে আমি পরিশ্রম করি, তাই আমি বলছি যে আমি কিন্তু অনেকটা খেটে পড়াই, পরিশ্রম করে পড়াই। আপনারা না বুঝতে পারলে বলবেন। যেমন আমরা যারা একটু ব্যস্ত থাকি হ্যাঁ। ওইভাবে কিন্তু স্যার আমরা বাসায় গিয়ে পড়ার সময়টা খুব তেমন একটা পাই না। এই জন্য তো আপনার আমি কিন্তু ক্লাসে আপনাদেরকে, মোটামুটি শোনেন কিন্তু এখানে তৈরি হয়ে যায়। এখানে আপনারা বেশিরভাগই কিন্তু সার্ভিস হোল্ডার, আপনারা আমি জানি যে অফিস টাইম মেনটেন করে ফ্যামিলি, স্বামী সন্তান এগুলো দেখে এক্সট্রা সময় দিতে পারেন না, এই জন্যই তো আমি এত কথা ভেঙে ভেঙে বুঝাই দেই। পার্সোনাল বেসে টাকা কেন বেশি নেই, বা পার্সোনাল বেসে কেন সমস্যাটা, মানে সমস্যা বলতে কি এখানে কেন ইয়েটা বেশি নেওয়া হয়, এর কারণ হচ্ছে এইটা। তো আপনি এইভাবে শিখতে থাকেন, দেখবেন আপনি দ্রুত কথা বলতে পারবেন। তো দেখেন এই যে বাক্যটা আমি একটু ব্যাখ্যা দিলাম, গাইছিলাম, আর আপনি যে বাক্যটা বলেছেন আমি একটা গান গেয়েছিলাম, একটি হয়ে গেল পাস্ট ইনডেফিনিট আর একটি হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। আবারও সেই কথা রিপিট করে বলবো, টেন্স ভালোভাবে শেখেন, ভার্ব ভালোভাবে শেখেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা 80% আপনার কাছে সহজ হয়ে যাবে, 80%। আর বাকি বিশ বুঝছেন, পার্সেন্ট আমার উত্তরটা আমি মানে আপনার কথার মাধ্যমে পেয়ে গেছি, কারণ গাইছিলাম আর গেয়েছিলাম এর মধ্যে ওইটা তো চলমান ছিল তখন, যে আমি একটি ইয়েস। গান আর গাইছিলাম। এইটা যখন এইটা বললাম, আমরা আসলে ফলো করি। ইয়েস, এই এই দেখেন এই জায়গাটা ফলো করতে হবে, অর্থাৎ আপনাকে খুব সূক্ষ্মভাবে কথাটা কানে শুনতে হবে, এবং পড়ার সময় আপনার অন্তর্দৃষ্টি দিয়ে পড়তে হবে যে এখানে ভার্বটাই কি বলছে, গাইছিলাম বলছে নাকি গেয়েছিলাম বলছে। এবং এইটা পড়ে তাৎক্ষণিকভাবে আপনার ব্রেনে কিন্তু ডিসিশন নিতে হবে, তাহলে আমি কোন টেন্স ব্যবহার করে বলবো। যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্সের বাক্য রয়েছে, আমাকে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলতে হবে। যেহেতু এখানে ইনডেফিনিট রয়েছে, আমাকে ইনডেফিনিট ব্যবহার করে বলতে হবে। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা টেন্স আর ভার্ব ছাড়া আর কিচ্ছু না। ওই যে বললাম না একটু আগে, একজনকে ক্লাস করাচ্ছিলাম আমাদের বাংলাদেশি, উনি সৌদি আরব থাকে, তো একটা কোম্পানিতে জব করে, বললো যে স্যার আমি ইংলিশ পারি না, এখানে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখাই দেন। তো উনি ওই ওনারও একই সমস্যা, যে বললো স্যার আমি টেন্সটা আইডেন্টিফাই করতে পারি না, আমি বাক্যটা সাজাতে পারতেছি না, তা ওই টেন্স পারেন না বিদায় তো সাজাতে পারেন। তো এই জায়গাগুলো, এটা বলা একেবারে বেসিক, এই বেসিকটা কিন্তু আমাদেরকে দুর্বল থাকলে চলবে না।
পরের বাক্যগুলো আমরা একটু বলে যাই, টেন্সের সময় আমি এই ব্যাখ্যাগুলো দেবো না, ক্লাসটা নিতে পারবো না। চাঁদ কিরণ দিতেছিল, এটা কোন বাক্য, কে বলবেন? সবাই এটা পাস্ট কন্টিনিউয়াস স্যার। হ্যাঁ, সবাই কিন্তু পার্টিসিপেট করবেন, এটা পাস্ট কন্টিনিউয়াস, ইয়েস ঠিক বলেছেন। তাহলে বাক্য বলেন, চাঁদ কিরণ দিতেছিল, কি হবে? The moon was shining. থ্যাংক ইউ, দ্য মুন ওয়াজ শাইনিং। পরের বাক্য, তুমি ইংরেজি শিখছিলে, এটাও পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে বলেন? Were not না না না, এখানে নট নট দিবেন কেন? এটা নট দিলে তো নেগেটিভ হয়ে গেল, এটা অ্যাফার্মেটিভ আছে। তুমি হ্যাঁ হ্যাঁ ইয়েস, ইউ দেখেন, এই যে কিন্তু আপনারা কথা বলা শিখে যাচ্ছেন, এইটাই কিন্তু আমাদের হাঁটি হাঁটি পা পা করে শুরু হচ্ছে স্পোকেন ইংলিশের প্রত্যেকটা বাক্য। হ্যাঁ, এইটাই ঠিক, ইউ আর লার্নিং, আর কিছু লাগবে না, তুমি ইংরেজি শিখছিলে বা শিখিতেছিলে, ইউ আর লার্নিং ইংলিশ। আর এখানে তুমি তুমি বলতে, এখানে সিঙ্গুলার বলতে তো ওয়ার্ড তো না না না, আমরা আমরা আসলে দেখেন অনেক দুর্বল ইংরেজিতে। ইউ থাকলে ওয়ার কেন হয়? ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা, দুইটাই বুঝায়, এজন্য ইউ এর পরে সারা জীবন ওয়ার বসে সব দিন। ঠিক আছে, তো প্রশ্ন করেছেন, দেখেন ধন্যবাদ, এভাবে প্রশ্ন করবেন আপনি। যে প্রশ্নটা করেছেন আসলে আমাদের একেবারে মানে বেসিকের কথা, তো দেখছেন এই প্রশ্নগুলো করলে বোঝা যায় যে আমরা বেসিকে কত দুর্বল। এটা কিন্তু স্বাভাবিক, এটাতে লজ্জা নেওয়া যাবে না যে স্যার আমাকে এটা বললো কেন, এটা কিন্তু আমরা এখানে শিখতে এসেছি। তো ইউ এর পরে আমি আপনি আপনি এখানে ইউ এর পরে সব দিনই তো আপনি ওয়ার ব্যবহার করে আসছেন, ইউ এর পরে আর ব্যবহার করেছেন, কিন্তু এটা হয়তো লক্ষ্য করা হয়নি। ইউ এর পরে সব দিন ইউটা হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। যদি বলা হয় তুমি একজন ছাত্র, অনেকে বলে যে স্যার তুমি, এখানে তো একজন বুঝাচ্ছে, তাহলে বাক্যটা এরকম হবে, ইউ ইজ এ স্টুডেন্ট। নো, এখানে ইউ আর এ স্টুডেন্ট কেন হবে? কারণ এই আরটা এই ইউ এর কারণে বসেছে, এবং ইউ হচ্ছে কখনো তুমিও হতে পারে, তোমরাও হতে পারে। যদি বলি তুমি একজন ছাত্র, ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস, ওই একই বাক্য হবে। তো দেখেন, বুঝতে পারছি। বুঝতে পারছেন, এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেখাই দিব। সে নাচিতে ছিল না, কি হবে? সে নাচিতে ছিল না। You are not dancing. ইয়েস, হ্যাঁ, শি ওয়াজ নট ডান্সিং। আর এটার অ্যাফার্মেটিভ কি হবে? শি ওয়াজ ডান্সিং। আচ্ছা, এটা ইন্টারোগেটিভ করেন তো, সে কি নাচিতেছিল, কি হবে? সে কি নাচিতেছিল? Not she dancing. ইয়েস, ওয়াজ শি ডান্সিং। এখানে ওই যে অক্সিলারি ভার্ব, আমি একটু আগে যারা ক্লাসটা প্রথম থেকে ছিলেন, এই যে এখানে একটা বি ভার্ব রয়েছে না, ওয়াজ, এই ওয়াজটাকে আমি বি ভার্ব কেন বলছি? বি ভার্বের ভিতরে কিন্তু এটা লুকানো ছিল, অর্থাৎ বি ভার্ব থেকে এই ওয়াজের উৎপত্তি হয়েছে। এই জন্য এই ওয়াজ অর্থাৎ বি ভার্বকে কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ করতে গেলে বি ভার্বকে সর্বপ্রথমে এনে বসিয়ে দিলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়। ওয়াজ শি ডান্সিং, সে কি নাচিতেছিল। আর এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, সে কি নাচিতেছিল না, অজের সঙ্গে নট দিলে হয়ে যাবে, ওয়াজ নট শি ডান্সিং, ওয়াজ নট শি ডান্সিং। অথবা শর্ট ফর্মে বলা যায়, ওয়াজেন্ট শি ডান্সিং, ওয়াজেন্ট শি ডান্সিং, সে কি নাচিতেছিল না। দেখছেন, এই বাক্যগুলা আমরা করলে আমাদের সমস্যা কি কি আছে বেরিয়ে আসবে, এবং আমরা কিন্তু এই বাক্যগুলো, আচ্ছা স্পোকেন ইংলিশ কি, আপনার সামনে যে বাংলা শব্দগুলো যে বাক্যগুলো আসে ওইগুলোই সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে দিলেই তো আপনি স্পিকিং পেরে গেলেন, স্পোকেন ইংলিশ আপনার ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল। এইগুলোই কিন্তু মূলত স্পোকেন ইংলিশ। ঠিক আছে, তো আমাদেরকে গ্রামারটা শিখতে হবে, গ্রামার শিখে শিখেই কথা বলতে হবে। অনেকে ব্যাচে ভর্তি হয়েই তার পরের দিন বলে স্যার স্পোকেন করান। স্পোকেন কি করাবো আপনি যদি গ্রামার না পারেন? কোথায় ওয়্যার বসে, কোথায় কন্টিনিউয়াস হচ্ছে, কোথায় ইনডেফিনিট হচ্ছে, এগুলো না ধরতে পারলে স্পোকেন তো হবে না। তো আপনারা পারবেন, আপনারা সবাই এখানে পারেন, এখানে সবাই অ্যাডাল্ট আছি, আমাদের সবকিছুই জানাশোনা আছে, শুধু একটি রিভিশন দিলেই কিন্তু আমাদের আবার মনে পড়ে যাবে, জাস্ট এতটুকু। আচ্ছা, তারপর দেখেন আমরা রেডিও শুনছিলাম, একজন বলেন এটা কি হবে? We were listening to the radio. এখানে টু দা দেওয়া লাগবে না, এখানে দিবেন উই ওয়ার লিসেনিং রেডিও, অথবা একটা আর্টিকেল এ দিলে হয়, উই ওয়ার লিসেনিং এ রেডিও বা দা রেডিও। ঠিক আছে, আর্টিকেল দেওয়া যায় নাউনের আগে। আমরা একটা রেডিও শুনছিলাম বা রেডিওটি শুনছিলাম। তারপর একটা বলেন, সে একটি রচনা লিখছিল। He was writing. একটু উপরেরটা বলেন তো, হ্যাঁ, স্যার, আমরা উপরেরটা, রেডিও শুনছি। হ্যাঁ আমরা এখানে, আমরা ইংরেজি হচ্ছে উই, আর আমরা শুনছিলাম, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়ার বলবে, উই ওয়ার লিসেনিং রেডিও। উই, Listening radio. ইয়েস, উই ওয়ার লিসেনিং রেডিও। ওয়ার কেন বসলো? উই হচ্ছে প্লুরাল, এই জন্য উই এর পরে ওয়ার বসেছে। সে একটি রচনা লিখছিল, কি হবে? He was writing a essay and a ইয়েস, essay. হ্যাঁ এন এসে দিতে হবে, কারণ এসে এর প্রথম প্রথম অক্ষর কিন্তু ভায়েল রয়েছে। আমরা He was কথা বলার writing সময় an essay.
কথা বলার সময় বা লেখার সময় ওই জায়গাটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকেই আমরা ওখানে অ্যান এর জায়গায় এ দিয়ে ফেলি বা এর জায়গায় অ্যান দিয়ে ফেলি। এগুলো মনে রাখতে হবে প্রচুর পরিমাণে, এগুলো কিন্তু আপনাদের ব্রেনটা একেবারে আঠা, সুপার গুলো আঠার মতো করতে হবে। ব্যবহার আছে। হ্যাঁ, এগুলো আর্টিকেলের ব্যবহার আছে, হ্যাঁ। আমি যে কথাগুলো বলছি এগুলো ব্রেনে আঠার মতো, সুপার গুলো আঠার মতো লাগিয়ে রাখতে হবে। যার যত মেধা বলো, সে কিন্তু তত ভালো রেজাল্ট করে, সে তত ভালো চাকরি পায়, তত দ্রুত প্রমোশন পায়। আমার কথাগুলো শুনে ব্রেনের খাতায় লিখে রাখবেন। তারপর কি বলেছি? ছেলেগুলো গোলমাল করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? হুম, গোলমাল ইংরেজি কি? হ্যাঁ, নয়েজ। নয়েজ, নয়েজ। চিলড্রেন ওয়ার নয়েজিং হবে, ওয়ার নয়েজিং হবে, গোলমাল করছিল। দেখছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুম। তো এই যে বাক্যগুলা বলছি না, এগুলো কিন্তু আমরা নিজেরা নিজেরা করব, এখানে প্রত্যেকে আমরা পার্টিসিপেট করব, কথা বলবো। দেখেন সবাই কিন্তু আমরা এখানে তাহলে শিখে যাব। জীবন শেখ, আসসালামু আলাইকুম। ক্যান ইউ হিয়ার মি? ওকে। তো দেখেন, আচ্ছা ক্লাসটা করতে থাকেন, ভালো লাগবে। এই যে বিষয়টা বললাম না, দেখেন এইভাবে কিন্তু আমরা ভালো এনজয় করছি আজকে, ভালো শিখতে পারছি। ছেলেগুলো গোলমাল করছিল, এটা হয়ে গেল। রোহান কি পড়ছিল, এটা কি হবে বলেন? রোহান কি পড়ছিল? ইয়েস। তাহলে এইটা একটু ভুল হয়ে গেল। এখানে বলছে ইজ রোহান রিডিং, এখানে কিন্তু আমরা এই বাক্যটাকে আগে অ্যাফার্মেটিভ করেন, কি দাঁড়ায়? রোহান পড়িতেছিল। তাহলে কি হবে? রোহান ওয়াজ রিডিং। রোহান পড়িতেছিল। রোহান পড়িতেছিল, কি হবে? রোহান ওয়াজ রিডিং। রোহান ওয়াজ রিডিং। আচ্ছা, এইটাকে এইবার এই অ্যাফার্মেটিভে করেন, রোহান কি পড়ছিল, তখন হবে ওয়াজ রোহান রিডিং। ওয়াজ রোহান রিডিং। দেখছেন? ওই যে ওই বাক্যে যে অক্সিলারি ভার্ব ছিল না, ওইটাকে সবার প্রথমে আনতে হবে। অর্থাৎ ওই যে রোহান ওয়াজ রিডিং, রোহান পড়িতেছিল, তো ওইখানে কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে ওয়াজ। তো আমরা বলেছি একটু আগে উপরের আলোচনায় যে কোনো অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভ করতে গেলে ওই ওয়াজ ওয়্যার বা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যাই থাকুক, ওটা সবার প্রথমে আনলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। ওয়াজ রোহান রিডিং, রোহান কি পড়ছিল? আমরা কি টেলিভিশন দেখছিলাম, কি হবে বলেন? আর উই ওয়াচিং টেলিভিশন। আবার বলেন, কেউ বলেন তো, উনি কি ভুল বলেছে নাকি সঠিক বলেছে? এনিওয়ান ক্যান সে। উই আর ওয়াচিং ওয়াচিং টেলিভিশন। তো এখানে আর বলেছেন নাকি, আর বলেছেন না ওয়ার বলেছেন? উই আর টেলিভিশন দেখছিলাম। আর না না না, আর হবে কেন? এখানে আর এর ব্যবহার হবে না তো। টেলিভিশন নাকি দেখছিলাম। উই ওয়ার ওয়াচিং টেলিভিশন। উই ওয়ার ওয়াচিং টেলিভিশন। ইয়েস, দেখেন। হ্যাঁ, লেট মি টেল। ইয়েস, এখানে কি বলছি যে এখানে আর হবে না, ওয়ার হবে। কেন হবে? আমি দেখছিলাম। হ্যাঁ, আমি বারবার একটি কথা বলছি যে আমাদেরকে এই টেন্সটা খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে। এখানে আমরা যারা আর বলছি, আমরা এখনো টেন্স শিখতে পারিনি। এখানে বাক্য কি রয়েছে? আমরা কি টেলিভিশন দেখছিলাম? তো এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ইন্টারোগেটিভ বাক্য। তো এখানে আমরা টেলিভিশন দেখছিলাম, উই ওয়ার ওয়াচিং টেলিভিশন। আর আমরা কি টেলিভিশন দেখছিলাম? ওয়ার উই ওয়াচিং টেলিভিশন। ওয়ার উই ওয়াচিং টেলিভিশন, আমরা কি টেলিভিশন দেখছিলাম? তো দেখেন এখানে ওয়ার কেন দিয়েছি? এখানে সাবজেক্ট প্লুরাল রয়েছে, উই রয়েছে। আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ার বসে। কি বসে? ওয়াজ বা ওয়ার বসে। এই জায়গাগুলোকে কিন্তু শুধু ক্লাস করে চলে গেলে হবে না, এগুলো মনে রাখতে হবে। আমাদের ব্রেনে বিভিন্ন টেনশন থাকে, অফিসের টেনশন থাকে, অফিসের বিভিন্ন হোমওয়ার্ক দেয়, বাড়ি থেকে বাড়িতে এসে করা লাগে। আপনারা যারা কর্মজীবী মা রয়েছেন, এখানে অনেক রকমের সমস্যা হয়। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার। দাঁড়ান 1 মিনিট। এবার ক্লিয়ার শোনা যাচ্ছে বলেন তো, স্পষ্ট শোনা যায়? জি স্যার। ইয়েস স্যার। তো মাঝে মাঝে একটু কষ্ট হলে, সমস্যা হলে বলবেন। আর একটু সমস্যা হতে পারে, কারণ আমি আজকে আমার ঈদের ছুটিতে অলরেডি আমি শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসছি দীর্ঘদিন, অর্থাৎ আর ঈদের পরে যাব। তো আমি মোবাইলের নেটওয়ার্ক দিয়ে, হটস্পট দিয়ে ক্লাস নিচ্ছি। যদি সমস্যা হয় আমাকে কাইন্ডলি সঙ্গে সঙ্গে জানাবেন। এখানে ওয়াইফাইও রয়েছে, কিন্তু আমি ক্লাস নিচ্ছি তো শহরের ওয়াইফাইটা বেশি পাওয়ারফুল। তো তারপরও কোনো সমস্যা হলে, দেখতে তো পারছেন মনে হয়, স্ক্রিন দেখা যাচ্ছে সবার? সবাই দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার। কোনো সমস্যা হলে, সাউন্ডের সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা। তো দেখেন এখানে কি বলছিলাম যে রহিম কি বাজারে যাচ্ছিল। তো আমরা এই পর্যন্ত হয়ে গিয়েছিল মনে হয়, এই যে গোলমাল, রহিম বাজারে যাচ্ছিল, এগুলো হয়ে গিয়েছিল। এরপরে দেখেন এই যে বাক্যগুলো না, আপনাদের ওখানে কার জানি একটু নয়েজ হচ্ছে, আমি একটু দেখি, একটু মিউট করে দেই।
তাজু আর জিশান, আপনাদেরকে একটু মিউট করে দেই। আচ্ছা, কি বললাম, এই ট্রান্সলেশন গুলো আমি যদি ক্লাসে হাতে ধরে প্রত্যেকটা দেখিয়ে দেই তাহলে কিন্তু আপনারা পারবেন না, সময় চলে যাবে, আমি গ্রামার শিখাতে পারবো না। তো এই বাক্যগুলো আপনারা কাইন্ডলি আমার ক্লাস শেষের পরে, রমজান মাস সবারই অনেক কষ্ট হয়ে যাচ্ছে রোজা রেখে, আমি বুঝি, তারপরও এগুলো অবসর সময় যদি পান এই বাক্যগুলো একটু তৈরি করার চেষ্টা করবেন। এগুলো জি একটু স্যার। করে আরো হয়, এটা ইনস্ট্যান্টলি আপনি ফোনের রেকর্ডিং অপশনটা চেপে দিবেন, দিয়ে এই কথাগুলো আপনি রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে একটু পাঠাতে পারেন, বা এই যে আপনাদের যে গ্রুপটা করে দিয়েছি গ্রুপে পাঠাবেন, পাঠালে সবাই শুনতে পারবে, সঙ্গে আমিও শুনে ওইটা কারেকশন করে দিব। দেখেন এখানে অনেকে ওয়ার বলছেন, যে অনেকে আর বলছেন, ওই জায়গাগুলো ভুল হলে আমি দেখিয়ে দিব। তো এইগুলো আপনাদের একটু হোমওয়ার্ক থাকবে, করার চেষ্টা করবেন, আর না জি পারলে স্যার। আমি তো আসি। এখন আজকে আমি আমার লেসনটাতে চলে যাব, অলরেডি সময় অনেকটা গড়িয়ে গেছে। এখন আমরা আজকে দেখব হচ্ছে, গত ক্লাসে নাউন বিস্তারিত দেখেছিলাম, আজকে দেখব ডিটেইলস অফ প্রোনাউন। প্রোনাউন কাকে বলে, কত প্রকার, এর সবকিছুই আমরা দেখবো এখানে। প্রোনাউন, প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। আমরা প্রত্যেকেই কিন্তু প্রোনাউনটা পড়ে এসেছি, আজকে জাস্ট আমরা একটু এটা দেখে আসবো অল্প অল্প করে যে প্রোনাউনটা কেমন। যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বলে। আমার মনে হয় এখানে কোনো সমস্যা নেই সংজ্ঞার ভিতরে। কি বলেছি, যে সকল শব্দ কোনো নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলি। আমি যদি বলি করিম ভালো ছেলে, করিম নিয়মিত স্কুলে যায়, করিম ভালো ফুটবল খেলে, করিমের ভালো হাতের লেখা, করিম ভালো খেলাধুলা করে, করিম ভালো গান গাইতে পারে, বারবার করিম বললে দেখবেন আমার এই শব্দগুলা শ্রুতি মধুর হয় না, এটা শ্রুতি কটু হয়ে যায়। তো আমি একবার বলবো যে করিম একজন ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে ফুটবল খেলে, তার হাতের লেখা ভালো, সে ভালো গান গাইতে পারে। এই যে করিমের পরিবর্তে আমি সে ব্যবহার করতেছি, এবং ইংরেজিতে আসবে হচ্ছে হি, অথবা সি, অথবা উই, অথবা ইট। এই কারো নামের পরিবর্তে যেটা ব্যবহার করি এটাকেই মূলত কি বলে, প্রোনাউন বলে। ওই যে করিম বারবার না বলে করিমের পরিবর্তে আমি হি ব্যবহার করেছি, এটাকেই মূলত প্রোনাউন বলে, সাচ অ্যাজ হি, শি, উই, এটসেট্রা। দ্য ওয়ার্ড হুইচ ইন ইংলিশ, দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। আ প্রোনাউন অলওয়েজ রিপ্লেসেস আ নাউন। কি বললাম, ইংলিশ সংজ্ঞাটাও মনে রাখতে হবে। দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ, যে শব্দটা আমরা ব্যবহার করি ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে, ইজ কল্ড প্রোনাউন। দেখেছেন, নাউনের পরিবর্তে যা আমরা ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। আর প্রোনাউন অলওয়েজ রিপ্লেসেস এ নাউন, প্রোনাউন সর্বদা নাউনের পরিবর্তে বসে। আমি যেভাবে আপনাদেরকে ভেঙে বুঝাই দেই, আমার মনে হয় আপনারা এটা যদি ইচ্ছা করেন তো পরবর্তীতে কাউকে প্রাইভেটে পড়াতে পারবেন। জি প্রত্যেকটা স্যার। জায়গা কিন্তু আমি ভেঙে ভেঙে বুঝাই দেই। তো এই যে জায়গাটা দেখেন, কি বললাম, এখানে বলেছি যে শব্দগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। তাকে কি বলে, প্রোনাউন বলে। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। এক্সাম্পল কি, করিম ইজ এ গুড বয়, এখানে করিম একজন ভালো বালক বা ভালো ছেলে, এটা কিন্তু একটা, এখানে করিম একটা নাউন। এইবার পরের বাক্যে কি বলেছি, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। হি রিডস ইন ক্লাস 10, সে দশম শ্রেণীতে পড়ে। এই যে পরের দুইটা সেন্টেন্সে করিম না লিখে হি ব্যবহার করেছি, এইটাই হচ্ছে মূলত প্রোনাউন। প্রণাম। প্রোনাউন কাকে বলে আমরা মোটামুটি একটা প্রাইমারি লেভেলে ধারণা পেলাম। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে, প্রথমবার তার নামের নাম করিম হিসাবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসাবে হি ব্যবহার করতে হবে। ঠিক তেমনি বিভিন্ন ধরনের নাউন অনুযায়ী প্রোনাউন বসতে পারে। কি বলেছে এই বাক্যটা, বিভিন্ন ধরনের নাউন অনুসারে প্রোনাউন বসতে পারে। যেমন দেখেন, দেয়ার আর সেভারেল সেভারেল ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন, দিজ আর, বিভিন্ন রকমের প্রোনাউন হয়, সেইগুলো আমরা একটু দেখব। পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো আমরা একটু বিস্তারিত দেখব। তো এই যে প্রোনাউনগুলোর নাম বলেছি এইগুলো আমরা এখন একটু দেখব। পার্সন থেকে যে প্রোনাউন বেরিয়ে আসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। কি বললাম, পার্সন থেকে যে প্রোনাউন বেরিয়ে আসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। পার্সোনাল প্রোনাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। The personal pronouns are pronouns that refer to a certain person, thing or group. Example দেখেন, I,
এটা কোনো একজন ব্যক্তির নামের পরিবর্তে বসে। আমি প্রসেন স্যার, এখানে আমি বলতে পারি আই। ইট, হি, দে, শি, উই অ্যান্ড ইউ আর দ্য পার্সোনাল প্রোনাউন। এগেইন, পার্সোনাল প্রোনাউন্স আর টু টাইপস। এই পার্সোনাল প্রোনাউনটা দুই প্রকার। যদি এই দুই প্রকার মনে না থাকে, শুধু পার্সোনাল প্রোনাউনের কয়েকটা উদাহরণ মনে রাখবেন। আই, উই, হি, সি, দে, ইট, পার্সনের পরিবর্তে যেটা বসে। এখন এগেইন পার্সোনাল প্রোনাউন আবার দুই প্রকার, কি কি? একটা হচ্ছে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন, আর একটি হচ্ছে অবজেক্টিভ অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। এটা কিন্তু অনেক বইতে থাকে না, এটা ভালোভাবে একটু দেখেন। সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন আর অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। যেমন যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেইগুলোকে সাবজেক্টিভ প্রোনাউন। আপনি প্রচলিত কোনো গ্রামার বইতে এই সংজ্ঞাটা কিন্তু পাবেন না, খুঁজে দেখবেন বাসায় যদি কোনো গ্রামার গাইড থাকে। এটা বিভিন্ন বিদেশি বই অথবা অনেক বিভিন্ন বই ঘেটে তারপরে এই শীটটা আমরা তৈরি করেছি। কি বললাম? আমাদেরকে দিয়ে অবশ্যই এটা ক্লাস নেওয়ার সঙ্গে আজকে না দিলেও কালকে সকালে, আমি রাত্রে সময় এরপরে ক্লাস থাকে তো সকালে আপলোড দিয়ে দেই, সবাই এই গ্রুপে ঢুকেই পেয়ে যাবেন। আর যদি কখনো কিছু না পান আমাকে বলবেন, আমি এটা কিন্তু আপনাদেরকে ইয়ে করে দিব, সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। এখানে কারো কোনো সমস্যা হলে আমার নাম্বার তো দুইটা নাম্বারই দিয়ে রেখেছি, কোনো সমস্যা হলে আমাকে নক করবেন। তো কি বললাম, যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেইগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। আপনাদেরকে যে শিখাচ্ছি না, আমার ব্যবসাটা কোথায় হয় জানেন? এখানে আপনারা ভালোভাবে যদি শিখতে পারেন, ল্যাঙ্গুয়েজটা দ্রুত সময়ের ভিতরে কথা বলা শিখাই দিতে পারি, আপনারাই হচ্ছে আমার মানে বিজনেসের বড় পার্টনার। আপনারাই কালকেও একজন 5 জন স্টুডেন্ট দিয়েছে ইন্ডিয়া থেকে, বলছে যে স্যার আপনার ক্লাসটা ভালো লেগেছে, তো আমরা 5 জন আপনার ব্যাচে ভর্তি হতে চাই। তারা অলরেডি কিন্তু তাৎক্ষণিকভাবে আমাকে 10,000 টাকা বিকাশ করে দিয়েছে। তো এটাই ঠিক 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 এটাই হচ্ছে আমার ব্যবসা। তো আপনারা যদি ভালো বলেন, আপনাদের মুখেই জয়, আপনাদের মুখেই কিন্তু ক্ষয়। তো এই জন্য আমি কষ্ট করে সব সময় চাই আমার স্টুডেন্ট গুলা যারাই আমার কাছে ক্লাস করতে আসুক না কেন, যে বয়সের যে শ্রেণী পেশার হোক, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস, আমি যতক্ষণ সুস্থ থাকি প্রতিদিন অনেকগুলা ক্লাস নেই দিন রাত মিলিয়ে। তো আমি সব সময় চেষ্টা করি যে আমি যেন পরিশ্রম করে আমার ভিতরে যা আছে এটা যেন উজাড় করে আমি শিখাতে পারি। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে আপনাদেরকে এইভাবে পড়াতে পারি। দেখেন কি বললাম, যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্টের জায়গায় বসে যায় বা সাবজেক্ট হিসাবে বসে সেইগুলোকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। সেগুলোকে কি বলে? সাবজেক্টিভ প্রোনাউন বলে। এই জায়গাটা আমরা একটু দেখবো কেমন, দেখেন। আই লাভ ব্যানানা, আমি কলা খেতে বা আমি কলা ভালোবাসি, সাবজেক্ট প্রোনাউন কেমন হয়? এই বাক্যে সাবজেক্টের জায়গায় কে বসে গেছে? আই। তারপরের বাক্যে কি বসেছে? হি অ্যান্ড আই হ্যাড এ ডিল, সে এবং আমি একটা ডিল করেছিলাম, একটা চুক্তি করেছিলাম। দে শুড গো ফর এ স্টাডি ট্যুর, তাদের একটা শিক্ষা সফরে যাওয়া উচিত। দে শুড, শুড মানে হচ্ছে উচিত। তো এই যে দে বসিয়েছি প্রথমে, আই বসিয়েছি, হি বসিয়েছি, এগুলোকেই মূলত প্রোনাউন বলে। এবং বাক্যে এরা সাবজেক্ট হিসেবে বসেছে বিদায় এইগুলাকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। কোনো সমস্যা আছে? তারপর দেখেন অবজেক্টিভ প্রোনাউনটা কেমন হয়। অবজেক্ট যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন অবজেক্টিভ প্রোনাউন বলে। যেমন দেখেন, অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন এর ফর্ম ভিন্ন রকম, ঠিক বিপরীত হয়। অবজেক্ট প্রোনাউন গুলো দেখেন, মি, আস, হিম, হার, দেম, ইট, অর্থাৎ এগুলো কিন্তু কোনো সাবজেক্ট না। সাবজেক্টিভ ফর্ম দেখেন উপরে বসিয়েছি আই, প্রথম বাক্য দেখেন আই লাভ ব্যানানা, এইটা হচ্ছে আই এর সাবজেক্টিভ ফর্ম মানে কর্তৃবাচক ফর্ম। আর এই আই থেকে অবজেক্টিভ ফর্ম কি আনা যায়? মি। এই যে বুঝতে পেরেছেন, উই থেকে কি আনা যায়? আস। হি থেকে কি আনা যায়? দেখেন এখানে এনেছি হিম। তো এই যে অবজেক্ট গুলা যখন প্রথমে বাক্যের এই যে প্রথমে বসেছে, ইউ শুড অর্ন দেম, প্লিজ টেক ইট সিরিয়াসলি, রাতুল লাভস হার। তো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় অবজেক্ট বসেছে প্রথমে, আর উপরের বাক্যগুলোতে প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট বসেছে প্রথমে। তো উপরের গুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন, আর নিচের গুলোকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর দেখেন আপনাদের বোঝার সুবিধা অর্থে সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এই কেস বলে এটাকে, প্রোনাউনের কিন্তু কেস হয়, এটা কেস যখন পড়াবো তখন বুঝবেন। তো এখানে আমি 4টা করে ফর্ম তৈরি করে রেখেছি, এই যে সাবজেক্টিভ আর অবজেক্টিভ যেন বুঝতে সমস্যা না হয়। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, বক্সটা দেখতে পাচ্ছেন সবাই? তো আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এই আই এর অবজেক্টিভ ফর্ম নিয়ে এসেছি মি। আমি যদি বলি
আমাকে এক গ্লাস পানি দিন, তখন হবে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তখন এই মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসলো। এই মি কোথা থেকে আসলো? এই আই এর সাবজেক্টিভ ফর্ম থেকে এসেছে অবজেক্টিভ ফর্ম। বুঝতে পেরেছেন? তো এইখান থেকে আবার পজিটিভ অ্যাডজেক্টিভ করা যায়। তৃতীয় বক্সটা খেয়াল করেন, আই থেকে এসেছে মি, মি থেকে এসেছে মাই। পজিটিভ অ্যাডজেক্টিভ, এই মাইটা কিন্তু এখানে কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন? আমি একটা বাক্য বললাম দিস ইজ মাই পেন, এই কলমটি আমার, এটি আমার কলম। দেখেন অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসানো যায়। তো এই মাই এর পরে একটা নাউন বসেছে পেন, দিস ইজ মাই পেন। অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসানো যায়। তো দিস ইজ মাই পেন, এখানে এই মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে আমার, এবং এই মাইটাকে এখানে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং এই মাই, এই শব্দটা উৎপন্ন হয়েছে আই থেকে। আই, মি, মাই। আবার পজিটিভ প্রোনাউন এসেছে মাইন। আবার আরেকটি রয়েছে শেষের বক্সে, দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ। মাইসেলফ মানে কি জানেন? আমি নিজে। এই প্রত্যেকটা, এই যে পঞ্চম নাম্বারের যে বক্স, এর প্রত্যেকটা সেলফ যুক্ত থাকে, সেলফ অথবা সেলফস, এবং এর অর্থ হচ্ছে নিজে নিজে। আই মাই সেলফ, ইউ ইয়োর সেলফ, হি হিম সেলফ, দে দেম সেলফ, আওয়ার সেলফস। দেখছেন, ইট সেলফ, ইট সেলফ মানে ইহা নিজে, মাই সেলফ মানে আমি নিজে। আমি নিজে নিজে কাজটি করেছি, কি হবে? আই হ্যাভ ডান দা ওয়ার্ক মাই সেলফ, বা আই মাই সেলফ ডিড দা ওয়ার্ক, আমি নিজেই কাজটি করেছিলাম। এই মাই সেলফ মানে নিজে। আমরা দেখবেন ওই যে বর্তমানে মোবাইলে প্রত্যেকে একটা কথা বলে, এই দেখি আসো তো একটা সেলফি তুলি, বলে না? এই সেলফ থেকে কিন্তু সেলফি কথাটা এসেছে। এম আই ক্লিয়ার? প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা শব্দের উৎপত্তি জানবেন, দেখবেন নিজের কাছে খুবই ভালো লাগবে। এই যে বললাম, আমরা অনেকেই বলি ওই বিয়ে বাড়ি বা বিভিন্ন জায়গায় গিয়ে বলি না, আসো তো সবাই মিলে একটা সেলফি উঠি। এই সেলফি কথাটা কোথা থেকে আসলো? এই যারা তোলে সেলফি, এর 100 জনের মধ্যে 99 জন জানে না। এই সেলফ থেকে কথাটা এসেছে, সেলফি, অর্থাৎ নিজেই নিজের ছবি তুলতেছি, মানে ক্যামেরাটা, মোবাইলটা আমার হাতে, আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ ফটো নিলাম, আমার ছবি ওর ভিতরে আছে, আমি নিজেই অনেক সময় নিজে নিজে ছবি তুলে না, সেলফি। তো ওটাই সেলফ কথা থেকে এসেছে, সেলফি। তো দেখেন এই বক্সটা আমি দিব, এই শীটের ভিতরে পেয়ে যাবেন। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফ। হি, হিম, হিজ, হিজ আর হিমসেলফ। শি, হার, হার, হার্স আর হার সেলফ। উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফ। এই বক্সটা আপনারা একবার একটু দেখবেন, আর উপরের নামগুলো দেখবেন, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন। একবার দেখলে আপনারা এগুলো পেরে যাবেন। এরপর রয়েছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ, দেখেন এই সংজ্ঞার ভিতরে কিন্তু সবকিছু নিহিত রয়েছে। সংজ্ঞাটা যদি ভালো করে বুঝি, অন্য জায়গায় আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো এখানে কি বললাম? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বলা হচ্ছে দেখেন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। কি করে দেয়? নির্দিষ্ট করে, ডেফিনিট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে বেশি কাজ করে। মনে রাখবেন এগুলো কি হিসাবে কাজ করে? পার্ট অফ স্পিচ যে 8 ভাই, এর ভিতরে এরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে বেশি কাজ করে। কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে, তখন এগুলোকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। কেমন একটু দেখি। যেমন দিজ, দিজ মানে হচ্ছে এইগুলি, THOS, দোজ, দোজ মানে হচ্ছে ওইগুলি। দ্যাট মানে ওইটি। সাস অ্যান্ড দিজ আর দ্য ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স। শুড আই ব্রিং দোজ, আমি কি ওইগুলো আনবো বা আমার কি আনা উচিত? দোজ আর বিউটিফুল, দোজ আর বিউটিফুল ফ্লাওয়ার্স। আপনি আঙ্গুল দিয়ে নির্দেশ করে দূরে কোনো ফুল দেখিয়ে আপনার নিকটে কাউকে বলছেন, দেখো দোজ আর বিউটিফুল ফ্লাওয়ার্স, ওইগুলো খুব চমৎকার ফুল। অর্থাৎ ডিমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক বাচক, নির্দেশ করে যে কথাগুলো বলা হয়, এইগুলোকে বলা হয় ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং এখানে বেশিরভাগ 4টি জিনিস ব্যবহার হয়, দিস, দ্যাট, দিস, দোজ। আমার সঙ্গে বলেন, দিস, দ্যাট, দিস, দোজ। এই যে দেখেন এখানে আমি মার্ক করে দিয়েছি। হ্যাঁ, এই যে এই একটি, মাত্র 4টি, 4 জনের নাম একটু মনে রাখবেন। আমি সূত্রটা দেখাই দিচ্ছি, দেখেন আমি একটু কালার করি। এইভাবে একটু দেখেন, অনেক সহজ হবে, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে পারবেন। এটা খুব বেসিক্যালি, এই যে 4টা জিনিস আমি কালার করেছি। দিস, THIS, দিস মানে হচ্ছে এইটি বা এই। আর ওইটি ইংরেজি কি হবে? দ্যাট, TH, এটি দ্যাট। আর প্রথমটা দেখেন দিস, দয়রসি বুর্গিজ জ, দয়রসি বুর্গিজ জ, দিস, দিস মানে এইগুলি, দিস মানে এইগুলি। আর দোজ, THOSE,
দোজ মানে হচ্ছে ওইগুলি, এই চারটি ওইগুলো, হ্যাঁ এই চারটি মূলত ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এই চারটি মূলত কি বলে বলেন তো? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। সবাই কি বুঝতে পারছেন? রুমা বেগম, মাকসুদা খানম, সবাই আমাকে একটু হেল্প করবেন, ঠিক আছে? আমি তো আপনাদেরকে কষ্ট করে পড়াচ্ছি, আমাকে একটু সংকেত দিবেন, আমার কথায় একটু সায় দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আছেন। তো কি বললাম? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন মাত্র চারটা, তাহলে কি কঠিন হবে? হবে না। আমরা এখনই মুখস্থ করে ফেলি, দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক আছে? এই রেকর্ডটা, ইয়েস, এটা সকাল আরেকবার দেখবেন, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক প্রোনাউন। এইটা আবার কেমন? কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজড টু আস্ক অর মেক এনি কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজড, ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহৃত হয় টু আস্ক অর মেক এনি কোয়েশ্চেন। প্রশ্ন করতে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, পৃথিবীর সব শব্দগুলাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেগুলো আমরা প্রশ্ন করতে ব্যবহার করি। কেমন দেখেন, এখানে প্রশ্ন করতে কি কি ব্যবহার করা হয়? হু, হুইচ, হট, হোয়েন, হোয়ার, হাউ, এই যে যত শব্দগুলা রয়েছে এইগুলা কিন্তু সব ইন্টারোগেটিভ প্রোনাউন। এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখেন, আমরা যখন প্রশ্ন, আমি অনেক কিছুই তো নিতে ইচ্ছা করে কিন্তু একসঙ্গে তো নেওয়া যায় না। আমি আপনাদের এরপরে কোনো একদিন দ্রুত ডাব্লিউএইচ কোশ্চেনের উপরে একটা ক্লাস নিব। এই ক্লাসটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। আমরা অনেকে উত্তর জানি, আমরা আনসার জানি, বাট উই নো দ্যাট, উই ডোন্ট নো দ্যাট হোয়াট বা ইন হুইচ প্যাথ উইল মেক আ কোশ্চেন, হাউ উইল মেক এ কোশ্চেন, কিভাবে আমরা কোশ্চেন করব। আমাদেরকে কোশ্চেন করা শিখতে হবে ইংরেজিতে প্রচুর পরিমাণে। স্যার আপনার নাম কি? আপনার বয়স কত? আপনি কি ভাত খেয়েছেন? স্যার আপনি একটু পরে কি করবেন? এই কোয়েশ্চেন, প্রশ্ন করা কিন্তু আমাদের শিখতে হবে। যেমন হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট? আপনি আমাকে জানতে চাচ্ছেন যে স্যার আপনার প্রিয় সাবজেক্ট কি, তখন আমি বলবো মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। যেহেতু আমি ইংরেজি স্যার, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে ইংরেজি। তো এই যে প্রশ্নটা আপনি করতে চাচ্ছেন, মনে মনে ভাবতেছেন কিন্তু পারতেছেন না, কেন পারতেছেন না? আপনি ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যবহার পারেন না, আপনি ডাব্লিউএইচ কোশ্চেন পারেন না। তো এই জায়গাগুলো যখন আমরা দেখে যাব, তখন আমরা প্রশ্ন করতে পারবো। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কিভাবে ওয়েটারের সঙ্গে কথা বলবো, কিভাবে আমরা একজনকে সকালে দেখা হলে গুড মর্নিং বলে উইশ করব, কিভাবে কোনো মানুষের কাছ থেকে আমরা বিদায় নিব, এই ধরনের কিছু কিছু টেকনিক দেখিয়ে দিব। এগুলো একদিনে তো হবে না, আস্তে আস্তে কয়েকটা ক্লাস একটু করতে থাকেন, দেখবেন আমি রুটিন সাজানো রয়েছে, আমার ব্রেনে সাজানো আছে, আমার ল্যাপটপে সাজানো আছে, সেইভাবেই কিন্তু আমি ক্লাসগুলো কন্ডাক্ট করছি। তো এখানে দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন কি, এক কথায় ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রথম বাক্য কি লিখেছি? হু ইজ ইউর ফ্রেন্ড? তোমার বন্ধু কে? আপনার ছেলের কাছে, আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করলেন যে বাবু হু ইজ ইউর ফ্রেন্ড, অথবা হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? তোমার প্রিয় বন্ধুকে, তোমার ভালো বন্ধুকে, বেস্ট ফ্রেন্ডকে? তখন সে বলবে মাই বেস্ট ফ্রেন্ড ইজ অনিক, মাই বেস্ট ফ্রেন্ড ইজ শিহাব, তার যেটা থাকে সেইটা। তো এটাকে আপনাকে আগে প্রশ্ন করতে হবে যে ডিয়ার সান, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? এখানে যদি কারো কোনো সুযোগ থাকে বাসার ভিতরে, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, স্বামীর সঙ্গে, ফ্যামিলির আদার্স পার্সনদের সঙ্গে ইংরেজিতে কথা বলার যদি সুযোগ থাকে, আজকে থেকেই কথা বলা শুরু করে দিবেন। কারণ কি জানেন, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে দুই বন্ধু ওই যে সাইকেল চালানো শিখতে চেয়েছিল, একজন সাইকেল কিনে নিয়ে আসছিল, আর একজন হাউ টু রাইড আ বাইসাইকেল এর উপরে একটা বই কিনে নিয়ে এসেছিল, ছোট্ট একটা চটি বই। কিন্তু ওই বইটা পড়তে পড়তে অপর বন্ধু কিন্তু সাইকেল চালানো শিখে গেল, আর এই বন্ধু এখনো বইটা পড়ে শেষ করতে পারলো না, এ টু জেড পড়তে পারলো না, তার আগেই ওই বন্ধুর সাইকেল চালানো শেখা হয়ে গেল। এই উদাহরণটা এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য 100% কার্যকারী। অর্থাৎ আপনি গ্রামার শিখতে থাকলেন, আপনি ভোকাবুলারি মুখস্থ করতে থাকলেন, আপনি কথা বলা প্র্যাকটিস করলেন না, আপনি কোনোদিন বলতে পারবেন না। অনেক স্কুল কলেজের টিচার রয়েছে, আমি কাউকে ছোট করে বলছি না, বাট দে ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। তারা এই ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, কেন জানেন? কারণ তারা ইংরেজি পড়াতে পারে ক্লাসে, তাদের কাছে পড়ে ছেলে মেয়েরা এ প্লাস পাচ্ছে, গোল্ডেন এ প্লাস পাচ্ছে। কিন্তু ওই ছেলে মেয়েগুলা যখন ভাইবা বোর্ডে যাচ্ছে, ওই ছেলে মেয়েগুলা যখন আইএলটিএস এর বোর্ডে যাচ্ছে, তখন তারা ফেলিওর হচ্ছে, কারণ তাদেরকে ইংরেজিতে কথা বলতে শেখায়নি। তো এই ল্যাঙ্গুয়েজটা আপনি পারেন কিনা, বা এই ল্যাঙ্গুয়েজটা আপনি কতটা পাকাপোক্ত, এর প্রথম প্রমাণ থাকবে আপনি কথা বলতে পারেন কিনা। এম আই রাইট?
দেখবেন এখানে আমার কথা, আমি যে কথাগুলো বলি যদি কোনো ইললজিক্যাল কথা থাকে, অযৌক্তিক কথা থাকে, বলবেন যে স্যার আপনার কথাটা মানতে পারলাম না। আমি প্রত্যেকটা কথা কিন্তু লজিক্যালি বলি। এবং এখানে আমাদের মেইন বিষয় হচ্ছে ইংরেজি শিখবো, এবং শিখতে শিখতেই কিন্তু আমরা বলা শুরু করে দিব। আমরা সব গ্রামার শেষ করে তারপর স্পোকেন ধরবো, নো। আমার কাছে ওইটা না, আমার কাছে যারা পড়তে আসে সঙ্গে সঙ্গেই কিন্তু কথা প্র্যাকটিক্যালি আমাদেরকে কথা আমি তাদেরকে বলাই দেই। তো দেখেন এই জায়গাটা আমি একটু কভার করি আজকে, শীটটা আর একটু এখনো সময় নিব। হু ইজ ইউর ফ্রেন্ড, তারপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা কি বললাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, হুম ডু ইউ ওয়ান্ট তুমি কাকে চাও, এটা গেল হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে রয়েছে পজেসিভ প্রোনাউন। কি রয়েছে? পজেসিভ প্রোনাউন। কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস, এরপরে যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রোনাউন হয় তাকে পজেসিভ প্রোনাউন বলে। আমরা একটু দেখি। পজেসিভ প্রোনাউন্স আর রিপ্লেস দ্য নাউন্স অফ দ্য পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইওর। অর্থাৎ এখানে আমি সংক্ষেপে বুঝাই, কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেইগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজেস মানে কি জানেন? মালিকানায় থাকা। এই পজ, POSE, পজ মানে হচ্ছে মালিকানা বা মালিকানায় থাকা। এইখান থেকে এই শব্দটিতে এসেছে পজিটিভ প্রোনাউন। এটা মূলত অ্যাডজেক্টিভ হয়ে ব্যবহৃত হয়, কিন্তু এখানে বলছে যে এই যে হি, শি, ইট এর পরে যে নাউন থাকে তার পরিবর্তে এটা ব্যবহার করা হয়। যেমন দিস ইজ মাই পেন, পেনটা কার? আমার। ওই মাইটা কিন্তু এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যদি কখনো কারো অধীনে মালিকানায় কোনো জিনিস থাকে, ওই মালিকানা শব্দটাকে বলা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আমার কলম, আমার গাড়ি, তার বাড়ি, তার নারী, তার বাবা, তার মা, এই যে শব্দগুলা এইগুলোই কিন্তু মূলত পজিটিভ প্রোনাউন। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই দেখেন, মাই, মাই মানে আমার। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস। এখানে আমাদের বাড়ি মানে কি? ওই বাড়িটা আমরা, আমার বাবা, আমরা মিলে করেছি। এখানে বাড়ির সঙ্গে আমাদের একটা মালিকানা সম্পর্ক বুঝাচ্ছে। এইটাকে বলে মূলত পজিটিভ প্রোনাউন। এইটাকে বলে মূলত পজিটিভ প্রোনাউন। তারপর দেখেন, এরপর এরপর রয়েছে রিলেটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কিছু উদাহরণ দেখি। মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামওয়ান, এটার বাংলা অর্থ কেউ বলতে পারবেন? মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামওয়ান, কেউ আমার বইটি আহ, হারিয়েছে, চুরি করেছে। ইয়েস। কি চুরি বললাম? করেছে। মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামন, এটার অর্থ হচ্ছে আমার কেউ বইটা। একজন আমার বই চুরি করেছে। ইয়েস ইয়েস, এখানে আরো একটু প্যাসিভ মুডে যা রয়েছে তাই, অর্থাৎ আমার বইটা কারো দ্বারা চুরি হয়েছে, অথবা আমার বইটা কেউ চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে? মাই বুক হ্যাজ স্টোলেন, হ্যাজ রয়েছে এবং এরপরে V3 রয়েছে, তাহলে আমরা জানি হ্যাজ এবং V3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা জানি হ্যাজ এবং V3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই কথাগুলো কিন্তু মনে রাখবেন, ছোট ছোট কথা। হ্যাজ এবং V3 থাকলে, ভার্বের V3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। রিলেটিভ প্রোনাউনটা কেমন হয় দেখেন। রিলেটিভ প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে আত্মীয়বাচক প্রোনাউন। একেবারে সংক্ষেপে বলে দিলাম, রিলেটিভ মানে আত্মীয়। আমরা বলি না যে ঢাকাতে আমার এক ঘর রিলেটিভ রয়েছে, আমার ছেলে বিয়ে দিয়েছি নরসিংদী, সেখানে এক ঘর রিলেটিভ হয়েছে। এই রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়, অর্থাৎ রিলেশন থেকে যেটা এসেছে এটাকে রিলেটিভ বলে। এটাকে কি বলে? রিলেটিভ বলে। বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। কি বললাম? বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। কোন প্রোনাউন ব্যবহার করা হয়? রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন দেখেন, রিলেটিভ প্রোনাউন্স আর ইউজড টু কানেক্ট মোর ইনফরমেশন টু আ ক্লজ অর সেন্টেন্স, দ্যাট, হুইচ, হুম, হুজ, হোয়ার, হার ইত্যাদি। এখানে আমি একটা আপনাদেরকে ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা কি দেখেন। ম্যাজিক হচ্ছে খুবই দারুণ ম্যাজিক। এখানে আমরা উপরে দেখেন এইটা পড়ে এসেছি কেবল, কোথায় পড়েছি, এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউন ঠিক যা যা, আর এই রিলেটিভ প্রোনাউনও কিন্তু ঠিক তাই তাই। তো এখানে পার্থক্যটা হচ্ছে, ইন্টারোগেটিভ প্রোনাউনটা একটু দেখেন, হু ইজ ইয়োর ফ্রেন্ড বা হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এই বাক্যটা দেখেন, কে তোমার ভালো বন্ধু। এখানে এই ইন্টারোগেটিভ শব্দটা বাক্যের প্রথমে বসেছে। কোথায় বসেছে? একেবারে প্রথমে, হু ইজ ইয়োর ফ্রেন্ড। এই হু প্রথমে বসলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এই হু যদি কোনো বাক্যের মাঝখানে বসে দুটো বাক্যকে সংযুক্ত করে তাহলে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, আমি সেই লোকটাকে চিনি যে এখানে এসেছিল। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে এই বাক্যটা দেখেন, এই যে দ্য ম্যান, জাস্ট ওয়েট এ বিট, এটা একটু কালার করি। কি লিখলাম? দ্য ম্যান হু ইজ উইয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল। অর্থাৎ ভিড়ের ভিতরে অনেক লোক, সেখানে আপনি একজনকে বলছেন যে দেখো দূরে ওই যে লোকটি কালো সানগ্লাস পরিহিত আছে, ও হচ্ছে আমার আঙ্কেল।
তো এখানে দুইটা ক্লজ, দা ম্যান একটা ক্লজ, আর ইজ ইয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইন মাই ইজ মাই আঙ্কেল, দুইটা ক্লজকে সংযুক্ত করে দিয়েছে, দুইটা ক্লজের ভিতরে রিলেশন গড়ে দিয়েছে এই হু। এই জন্য এই হুকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মনে রাখবেন আজকে থেকে এই হু, হুইজ, হোয়াট, দ্যাট, হোয়েন, হোয়ার, হাউ, অর্থাৎ এই WH ওয়ার্ড যখন কোনো বাক্যের প্রথমে বসবে তখন এটাকে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো, আর যখন দুইটা বাক্যের মাঝখানে বসবে তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলবে। তাকে কি বলবে? রিলেটিভ প্রোনাউন বলবে। এইবার দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন, ওই সেই আত্মবাচক অর্থাৎ সেলফ যুক্ত। মনে রাখবেন এটা আপনার দেখার দরকার নেই, সংজ্ঞা টঙ্গা কিছু দেখার দরকার নেই, আমার কথা মনে রাখবেন। আত্ম অর্থাৎ নিজ, অর্থাৎ ইংরেজিতে সেলফ যুক্ত যত শব্দ রয়েছে পৃথিবীতে সব শব্দ রিফ্লেক্সিভ প্রোনাউন। কখনো ভুল হবে আর? তাহলে কি বললাম? সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলোকে অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে, এবং এইটার শেষে সবসময় এই যে দেখেন SELF সেলফ অথবা SELVES সেলফস থাকে, সেলফ অথবা সেলফস থাকে। হিম সেলফ, মাই সেলফ, হার সেলফ, দেম সেলফ, ইট সেলফ, হার সেলফ, যত সেলফ শব্দ রয়েছে সবগুলাই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। এইবার একটা দেখেন ইন্টেন্সিভ প্রোনাউন অথবা ইমফ্যাটিক প্রোনাউন। ইমফ্যাটিক প্রোনাউন এটা কেমন হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যে শেষে অবজেক্ট হিসাবে বসে, রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবেও বসে তখন, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে আরো বেশি জোর প্রয়োগ করে, এজন্য এগুলাকে ইমফ্যাটিভ অথবা ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। কেমন দেখেন, আই মাই সেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, সাবজেক্টের পরে বসে বাক্যের বেশি জোর প্রয়োগ করে। কেমন দেখেন, এই যে বাক্যটা আমি লিখেছি, কি লিখলাম? আই মাই সেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, অর্থাৎ এর বাংলাটা অর্থ হচ্ছে আমি নিজেই কাজটা সম্পাদন করেছিলাম, আমি নিজেই। এই যে সাবজেক্টের পরে মাই সেলফ বসেছে না, এখানে এই মাই সেলফটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন অথবা ইমফ্যাটিক প্রোনাউন। মনে রাখবেন জোর দিয়ে বলা হয়, অ্যাবসলিউটলি রাইট। আরেকটা রয়েছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন এই সংজ্ঞার ভিতরে সব রয়েছে। ইনডেফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট। কি হবে? ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, যেটা ডেফিনিট নয়। কেমন দেখেন, অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউন ব্যবহৃত হয়। সাধারণত যেসব শব্দগুলো হয়ে থাকে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নান, নো ওয়ান, নাথিং, এগুলো বললে anything, everything. তো এই যে যে বাক্যগুলা সাধারণত অনির্দিষ্ট কোনো কিছু বুঝাবে, তো এই যে যে শব্দগুলা এগুলো হচ্ছে মূলত ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে, এই ইনডেফিনিট প্রোনাউন গুলো কি কি এগুলো একটু মনে রাখবেন। এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, এগুলো বললে কোনো নির্দিষ্ট, আমি যদি বলি এভরিবডি ইজ প্রেজেন্ট হেয়ার, প্রত্যেকখানে উপস্থিত আছে। নোবডি কেম হেয়ার, কেহই এখানে আসেনি। তারপর যদি বলি নো ওয়ান, কেহই না। নাথিং, সামথিং, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে না, তো এগুলোকে বলা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এগুলোকে কি বলা হচ্ছে? ইনডেফিনিট প্রোনাউন। হুম। আরেকটা দেখেন, এরপরে একটা শিখাচ্ছে, এটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক। রিসিপ্রোকাল শব্দের অর্থ কি? পারস্পরিক। রিসিপ্রোকাল প্রোনাউন পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার এন্ড অন অ্যানাদার, এই দুইটাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। এই দুইটাকে কি প্রোনাউন বলে? রিসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন তামিম এন্ড রুমি লাভ ইচ আদার ভেরি মাচ। কি বললাম? তামিম এন্ড রুমি লাভ ইচ আদার ভেরি মাচ, এই যে ইচ আদার আর অন অ্যানাদার, মনে রাখবেন রিসিপ্রোকাল প্রোনাউন পৃথিবীতে মাত্র দুইটা, ইচ আদার আর অন অ্যানাদার। কি বললাম বলেন তো? ইচ আদার আর অন অ্যানাদার, এই দুইটা ব্যবহার এখানে দিয়েছে। যে রুমি, সুমি এন্ড নীলা লাইক অন অ্যানাদার, অনেকের ভিতরে হলে তখন অন অ্যানাদার ব্যবহার করবেন। অনেকের ভিতর হলে কি করবেন? অন অ্যানাদার। রুমি, সুমি এন্ড নীলা লাইক অন অ্যানাদার, রুমি, সুমি এবং নীলা একে অন্যকে ভালোবাসে। আরো একটা রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি রয়েছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একই জাতীয়, দেখেন ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করে দেওয়া। ডিস্ট্রিবিউটের অর্থ হচ্ছে আমরা বলি না যে এই কাজটা সবার ভিতরে ডিস্ট্রিবিউট করে দাও, এই খাবারগুলো প্রত্যেকের ভিতরে ডিস্ট্রিবিউট করে দাও, বিরিয়ানির প্যাকেটগুলো এই 10 জনের ভিতরে ডিস্ট্রিবিউট করে দাও। আমরা অনেক সময় ইংরেজি বলি কিন্তু তার বাংলা জানি না। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে ভাগ করে দাও। হ্যাঁ, তো একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা ভাবে নির্দেশ করতে যে শব্দগুলা ব্যবহার করা হয়
তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। আইদার, নাইদার, ইজ, এভরি, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আইদার, নাইদার, ইজ, এভরি, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলো কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখেন, আইদার অফ দ্য টু ম্যান হ্যাজ গন দেয়ার, দুইজনের যে কোনো একজন ব্যক্তি সেখানে গিয়েছে। নাইদার অফ দ্য বুক হ্যাজ ফ্যাসিনেটিং, ইচ অফ দ্য মেম্বার হ্যাজ বিন সিলেক্টেড ফর নেক্সট লেভেল। ইচ অফ দ্য মেম্বার, ওই মেম্বারদের প্রত্যেককে নির্বাচিত করা হয়েছে পরবর্তী লেভেলের জন্য। তো এইগুলোকে এখানে ডিস্ট্রিবিউট করে দিল, আলাদা আলাদা করে বুঝালো, এই জন্য এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। কোন প্রোনাউন বলে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। তো দেখেন, আজকে প্রোনাউনটা বেশি আমরা আর শিখবো না, এটাই মূলত শেষ হয়ে গেল শীটটা। তো এই প্রোনাউন গুলো দেখবেন, আর আমি এখানে আপনাদের একটা লিখে দিচ্ছি, আপনারা এটা সবাই একটু লিখে নেন। এটা হচ্ছে থাকবে হচ্ছে আমাদের লোডশেডিং, LOADSHEDDING, এই লোডশেডিং এর উপরে আপনারা একটু মানসিক প্রিপারেশন নিয়ে রাখবেন। আগামী ক্লাস থেকে আপনাদেরকে কথা বলা শিখাবো এই লোডশেডিং এর উপরে, কিভাবে আমরা কথা বলতে পারি, প্রেজেন্টেশনটা দিতে পারি, প্যারাগ্রাফ বলতে হবে, লোডশেডিং এর সংজ্ঞা কি, লোডশেডিং আমাদের কি ক্ষতি করে, এর কোনো উপকারিতা আছে কিনা, এই লোডশেডিং সম্পর্কে প্রথমে এইভাবে বলবেন, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ রুমা বেগম, I would like to thank my honorable moderator, Mr. Proshen sir, for giving me a chance to say something in front of you. Today's topic is load shedding. Now I am describing about this presentation. এইভাবে বলে তারপরে আপনি আপনার মূল কথা বলবেন, আর শেষে কি বলবেন? That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. আল্লাহ হাফেজ বা আসসালামু আলাইকুম বা গুড বাই। এইভাবে শেষটা আপনাকে নামাতে হবে। ইন সোয়েল, অল সোয়েল দ্যাটস ইন সোয়েল, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো যার, আপনাকে এখানে শেষটা নামাতে হবে খুব সুন্দর করে, শুরুটাও করতে হবে খুব সুন্দর করে। তো এটাও আপনাকে পাঠিয়ে দিব কিভাবে কথা বলা শুরু করা যায় আর কিভাবে কথা বলা শেষ করা যায়। এই কথাগুলো, এই সেন্টেন্স গুলো একটু মুখস্থ করে রাখবেন। যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন, যে কোনো নিজের ছেলে মেয়েকেও শিখাতে পারবেন, এটা আপনাদের জীবনে কাজে লাগবে। তো এই যে কথাগুলো বলেছি আজকে প্রোনাউন সম্পর্কে, এটা একটু ব্রেনে রাখবেন, আর এই শীটটা আমি পাঠিয়ে দিচ্ছি, এটা সবাই দেখে নেবেন। আর যদি কারো কোনো কোনো জায়গায় পড়তে গিয়ে বুঝতে গিয়ে কোনো সমস্যায় পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন সবাই, আমি এটাই চাই, ঠিক আছে? আর এই